রিলিজ হয়ে গেল মার্ভেলের বহুল প্রতীক্ষিত মুভি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ। এই মুভিতে আমরা মার্ভেলের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ভিলেন গ্যালাক্টাসকে সশরীরে দেখতে পাবো। এরই সাথে এই মুভির মাধ্যমে অ্যাভেঞ্জার্স, ডুমসডে অ্যান্ড সিক্রেট ওয়ার্সের স্টোরি সেট করা হবে। এর আগেও আমি 3টা ফ্যান্টাস্টিক ফোর মুভি এক্সপ্লেন করেছি, তবে সেগুলো অফিসিয়ালি MCU মানে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের পার্ট না। কিন্তু এই মুভির কাহিনী অন্য একটা ইউনিভার্সে ঘটলেও MCUর সাথে কানেক্টেড। সো আমার কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় অনেকদিন পর ফিরে আসলাম। কে কে আমাকে মিস করেছো কমেন্টে জানাতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। মুভির প্রথমে আমরা বিখ্যাত সায়েন্টিস্ট রিড রিচার্ড আর তার স্ত্রী সুজান স্টর্মকে দেখতে পাই। তখন সুজান রিডকে জানায় সে মা হতে চলেছে। তারা গত 2 বছর ধরে একটা সন্তান নেওয়ার চেষ্টা করছিল। এখন তারা আশা ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে তাদের সন্তান জন্ম হতে চলেছে। খবরটা শুনে রিড অনেক খুশি হয় এবং একই সাথে রিডের দুশ্চিন্তা হয় যে তাদের সন্তান হয়তো অন্যদের মতো নর্মাল নাও হতে পারে, কারণ রিড আর সুজান দুজনের মধ্যেই সুপার পাওয়ার আছে। হয়তোবা তাদের সন্তানের মধ্যেও এর কোনো প্রভাব পড়বে, তার মধ্যেও সুপার পাওয়ার থাকবে। এরপর একটা অনুষ্ঠান থেকে আমরা ফ্যান্টাস্টিক ফোর টিমের মেম্বাররা কিভাবে সুপার পাওয়ার পেয়েছিল সেই ব্যাপারে জানতে পারি। রিড, সুজানের ভাই জনি আর রিডের বন্ধু বেন গ্রিম স্পেসে একটা মিশনে গিয়েছিল। সেখানে তারা একটা স্পেস স্টর্ম মানে সৌর ঝড়ের কবলে পড়ে গিয়েছিল, আর এর প্রভাবেই তাদের 4 জনের DNA পরিবর্তন হয়ে তাদের মধ্যে 4 ধরনের পাওয়ার চলে আসে। বেন পুরোপুরি পাথরে পরিণত হয়ে যায়। জনি নিজেকে আগুনের গোলায় পরিণত করতে পারে এবং আগুনকে অ্যাবজর্ব করতে পারে। সুজেন নিজেকে এবং অন্য যে কোনো কিছুকে অদৃশ্য করতে পারে এবং এর সাথে এনার্জি ফিল্ড তৈরি করতে পারে। আর রিড রিচার্ড মানে মিস্টার ফ্যান্টাস্টিক তার বডিকে রাবারের মতো স্ট্রেচ করতে পারে। এই শক্তি ব্যবহার করে তারা সবাইকে বিভিন্ন ভিলেনদের হাত থেকে রক্ষা করতে শুরু করে। এভাবেই তারা হয়ে ওঠে এই পৃথিবীর প্রোটেক্টর। মানুষ ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলিকে সুপারহিরো হিসেবে ভালোবাসতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সুজান একটা সংগঠন ফিউচার ফাউন্ডেশন তৈরি করছে। সেখানে অনেক দেশের লিডারদেরকে আমন্ত্রণ জানানো হলেও ল্যাটভেরিয়ার লিডার সেখানে নেই। আর আমরা সবাই জানি ল্যাটভেরিয়ার লিডার হচ্ছে ডক্টর ভিক্টর ভন ডুম। যাই হোক, এরপর আমরা ফ্যান্টাস্টিক ফোরের 4 জন মেম্বারকে একসাথে দেখতে পাই। পরিচয় পর্ব এখানেই শেষ হয়। এরপর রাতে ডিনার করতে গেলে রিড আর সুজানকে টেনশন করতে দেখে বেন বুঝে যায় সুজান মা হতে চলেছে। যদিও তারা এখনই জানাতে চায়নি, কিন্তু বেন রিডের চেহারা দেখে বুঝে যায়। তারা ফ্যামিলিতে নতুন সদস্য আসার খুশিতে সেলিব্রেট করে। তবে এটা তো কোনো সাধারণ বাচ্চা না, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলির মেম্বার। সবাই তার আগমনের জন্য ব্যাক্সটার বিল্ডিংকে সাজাতে শুরু করে। একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে যা যা প্রয়োজন হবে সেই সবকিছুর ব্যবস্থা করার জন্য কাজও শুরু করে দেয়। এখানে আমরা ফ্যান্টাস্টিক ফোরের হেল্পিং রোবট হার্বিকে দেখতে পাই। হার্বি একটা AI রোবট। হার্বি ফ্যান্টাস্টিক ফোরের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। এর কিছু সময় পর রিড একদিন জনিকে বলে সে স্পেস থেকে এক ধরনের সিগন্যাল পাচ্ছে, তবে সিগন্যালের ভাষা সে বুঝতে পারছে না। এরপর রিড জনিকে জানায় সে একটা টেলিপোর্টিং ডিভাইস আবিষ্কার করার কাজ করছে, যার মাধ্যমে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করা যাবে। রিড সেই মেশিনের এক প্রান্তের ব্রিজে একটা ডিম রেখে মেশিনটা চালু করে দেয়, আর মুহূর্তের মধ্যে ডিমটা সেই ব্রিজ থেকে 6 মিটার দূরের একটা ব্রিজে টেলিপোর্ট হয়ে যায়। তবে এই এক্সপেরিমেন্টের কারণে ব্যাক্সটার বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। রিড বুঝতে পারে এই মেশিন দিয়ে বড় কোনো কিছু টেলিপোর্ট করতে হলে অনেক বেশি পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হবে। এরপর রিড সুজেনকে বলে তারা স্পেসে গিয়ে সৌরঝড়ের কবলে পড়ার কারণে তাদের DNA চেঞ্জ হয়ে গেছে। এর প্রভাব কোনো না কোনোভাবে তাদের সন্তানের উপর পড়তে পারে। তবে তারা সব ধরনের টেস্ট করে বেবির মধ্যে অ্যাবনর্মাল কিছুই খুঁজে পায়নি, তার মানে তাদের বেবি নর্মাল। সেদিন রাতে ডিনার করার জন্য তারা সবাই একত্র হয়। তখনই হঠাৎ আকাশে একটা আলোর ঝলকানি দেখা যায়, যেন বিশাল কিছু পৃথিবীর দিকে আসছে। জনি দ্রুত তার পাওয়ার ব্যবহার করে উড়ে সে জিনিসটা কি দেখতে চলে যায়। এখানেই আমরা সর্বপ্রথম সার্ফবোর্ড রাইডার মানে সিলভার সার্ফারকে দেখতে পাই। তবে এই সার্ফার একজন ফিমেল। কিছুক্ষণের মধ্যেই ফ্যান্টাস্টিক ফোর সার্ফারের পিছু করতে করতে তার কাছে এসে পৌঁছায়। এদিকে সার্ফার শহরের উপর নেমে এসে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে ফ্যান্টাস্টিক ফোর হচ্ছে এই পৃথিবীর প্রোটেক্টর। তখন সার্ফার ফ্যান্টাস্টিক ফোরকে উদ্দেশ্য করে বলে এই গ্রহের মৃত্যু এখন সুনিশ্চিত। পৃথিবীকে খাওয়ার জন্য গ্যালাক্টাস আসছে। এই গ্রহের কাছে আর বেশি সময় নেই। সবাই যেন নিজের আপন মানুষদের সাথে শেষ সময়টা কাটায়। এটা গ্যালাক্টাস আসার সতর্কবার্তা। এটা বলেই সিলভার সার্ফার আবারও ফিরে চলে যেতে শুরু করে। তখন জনি স্টর্ম সার্ফারের পিছে পিছে যায়, কিন্তু অনেক উপরে চলে যাওয়ায় ঠান্ডা বায়ুমণ্ডলের কারণে জনির আগুন নিভে যায়। তবে জনি সার্ফারের সার্ফবোর্ড ধরতে সক্ষম হয়। তখন সার্ফার তার নিজের ভাষায় জনিকে কিছু একটা বলে, যেটা জনি বুঝতে পারে না। এরপর সার্ফার জনিকে ছুঁড়ে ফেলে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর ফ্যান্টাস্টিক ফোর ব্যাক্সটার বিল্ডিংয়ে ফিরে আসে। রিড সার্ফারকে ট্র্যাক করার চেষ্টা করে,
কিন্তু সার্ফার অনেক ফাস্ট হওয়ায় ট্র্যাক করা সম্ভব হয়নি। বেন বলে কেউ একটা গ্রহ কিভাবে খেয়ে ফেলতে পারে, এটা তো অসম্ভব। তখন রিড মহাকাশে রিসার্চ করে বলে সে এমন 5টা প্ল্যানেট সম্পর্কে জানতে পেরেছে যেগুলো হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। তার অজানা আরও অনেক প্ল্যানেটও হয়তো এভাবেই ধ্বংস হয়ে গেছে। আর রিড তার জানা যে প্ল্যানেটটা ধ্বংস হয়ে গেছে সেখানে সিলভার সার্ফারের এনার্জি সিগনেচার পেয়েছে। তার মানে এই প্ল্যানেটগুলো গ্যালাক্টাসই ধ্বংস করেছে। এবার যেহেতু পৃথিবীর দিকে গ্যালাক্টাসের নজর পড়েছে, তার মানে পৃথিবীও সেই প্ল্যানেটগুলোর মতোই ধ্বংস হতে চলেছে। রিড বলে হয়তো গ্যালাক্টাস এখানে আসবে, নয়তো তারা গ্যালাক্টাসের কাছে যাবে। গ্যালাক্টাস পৃথিবীতে আসলে মোটেও ভালো হবে না, তাই তারা ঠিক করে 16 ঘন্টার মধ্যেই তারা তাদের স্পেসশিপ এক্সেলসিয়র লঞ্চ করে গ্যালাক্টাসের উদ্দেশ্যে রওনা দেবে। জনি বলে সে যখন সার্ফারের কাছে গিয়েছিল তখন সার্ফার তাকে কিছু বলেছিল, কিন্তু সে সার্ফারের ভাষা বুঝতে পারেনি। তবে সার্ফারের চোখে সে মায়া দেখতে পেয়েছে। জনির কথায় পাত্তা না দিয়ে সবাই স্পেসে যাওয়ার জন্য কাজে লেগে পড়ে। রিড আগে থেকেই কাজ করে তাদের 4 জনের জন্য স্পেস স্যুট তৈরি করে ফেলে। এই স্যুটগুলো ফায়ার প্রুফ হওয়ায় জনি এই স্যুটগুলো পরেও তার পাওয়ার ব্যবহার করতে পারবে। স্যুট দেখে জনি অনেক খুশি হয়। রিড জনিকে সতর্ক করে দেয় এই স্যুট পরে 10 মিনিটের বেশি ফ্লেম অন করলে অক্সিজেন শেষ হয়ে যাবে। পরদিন ফ্যান্টাস্টিক ফোর সংবাদ সম্মেলন করে সবার উদ্দেশ্যে বলে তারা স্পেসে সেই শত্রু গ্যালাক্টাসকে খুঁজতে যাবে যে এই পৃথিবী ধ্বংস করার থ্রেট দিয়েছে। গ্যালাক্টাস পৃথিবীতে পৌঁছানোর আগেই তারা গ্যালাক্টাসকে খুঁজে পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করবে। এরপর তারা সফলভাবে নিজেদের এক্সেলসিয়র স্পেসশিপ লঞ্চ করে। ফ্যান্টাস্টিক ফোরের এই সফলতায় সাধারণ মানুষ আনন্দ উল্লাস করে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি সাধারণ মানুষ ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলিকে অনেক ভালোবাসে। স্পেসশিপ ইঞ্জিনের সাথে কানেক্ট করে তারা লাইটের স্পিডে ট্রাভেল করতে শুরু করে। মূলত তারা সিলভার সার্ফারের এনার্জি সিগনেচার ট্র্যাক করে এগিয়ে যাচ্ছে। সার্ফার যেখানে আছে গ্যালাক্টাসকেও সেখানেই পাওয়া যাবে। কিছুক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি তারা সেই প্ল্যানেটে এসে পৌঁছায় যেখানে সিলভার সার্ফার আছে। রিড দেখতে পায় তারা যে এনার্জি সিগনেচার ট্র্যাক করে এখানে এসেছে সেই এনার্জি সিগনেচার এই প্ল্যানেটের ভিতর থেকে আসছে, মানে গ্যালাক্টাস এই প্ল্যানেটের ভিতরে আছে। আর দেখতে দেখতে তাদের চোখের সামনে সেই প্ল্যানেটটাকে ধ্বংস করে প্ল্যানেটের ভিতর থেকে একটা বিশাল বড় স্পেসশিপ বের হয়ে আসে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ প্ল্যানেট স্পেসের ধূলিকণায় পরিণত হয়ে যায়। রিড বলে এই প্ল্যানেট পৃথিবীর থেকে 13% বড় ছিল। তারা বুঝতে পারে গ্যালাক্টাস কোনো ছোটোখাটো ক্রিমিনাল না, গ্যালাক্টাস হলো এক কসমিক গড। এরপর হঠাৎ করে একটা পোর্টাল তাদের স্পেসশিপকে নিজের দিকে টেনে নিতে শুরু করে। গ্যালাক্টাসের স্পেসশিপ তাদের 4 জনকে স্ক্যান করে, তবে সুজানের গর্ভে থাকা বাচ্চার উপর এসে স্ক্যান থেমে যায়। এরপর সিলভার সার্ফার এসে বলে গ্যালাক্টাস তাদের সাথে দেখা করতে চায়। সার্ফার আরও বলে এখানে আসা তাদের উচিত হয়নি। ফ্যান্টাস্টিক ফোর স্পেসশিপ থেকে নেমে সার্ফারের পিছে পিছে যেতে শুরু করে। রিড হার্বিকে এই জায়গায় থাকা সকল নতুন ম্যাটেরিয়ালসের স্যাম্পল সংগ্রহ করার অর্ডার দেয়। তারা এখানে সার্ফারকে কিছু প্রশ্ন করে। রিড জিজ্ঞেস করে গ্যালাক্টাস আসলে কি চায়। সার্ফার বলে গ্যালাক্টাস কিছুই চায় না, শুধু খেতে চায়। সুজান জিজ্ঞেস করে গ্যালাক্টাস কোন প্ল্যানেট খাবে সেটা গ্যালাক্টাস বাছাই করে কিভাবে। সার্ফার বলে এটা গ্যালাক্টাস বাছাই করে না, প্ল্যানেট বাছাই করা তার কাজ। এরপর জনি ফ্লেম অন করে সার্ফারের কাছে গিয়ে জিজ্ঞেস করে সেদিন সে তাকে নিজের ভাষায় কি বলেছিল। সার্ফার বলে এটা একটা ফ্রেজ ছিল যার অর্থ হচ্ছে আপনদের সাথে শেষ সময় কাটাও। হাঁটতে হাঁটতে তারা গ্যালাক্টাসের সামনে চলে আসে। এখানেই প্রথমবারের মতো তারা প্ল্যানেট ইটার গ্যালাক্টাসকে দেখতে পায়। গ্যালাক্টাস বলে তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক দূরে চলে এসেছ, তবে তোমাদের কাছে পৃথিবীকে বাঁচানোর মতো শক্তি আছে, আর সেই শক্তি আছে সুজানের গর্ভে থাকা বাচ্চার মধ্যে। তো বুঝতেই পারছো রিড আর সুজানের সন্তান যেন তেন কোনো বাচ্চা না। যাদের কমিক সম্পর্কে জ্ঞান আছে তারা জানো যে রিড সুজানের সন্তান ফ্র্যাঙ্কলিন রিচার্ড ইউনিভার্সের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বিইং। গ্যালাক্টাস বলে সে পৃথিবীকে ছেড়ে দিবে, কিন্তু বিনিময়ে তাকে সুজানের গর্ভে থাকা সন্তানকে দিতে হবে। এই বাচ্চার মধ্যেই আছে ইউনিভার্সের এমন শক্তি যা তার অনন্ত ক্ষুধা মেটাতে পারবে। রিড বলে সে সব রকমের টেস্ট করে দেখেছে, তাদের বাচ্চা সম্পূর্ণ নর্মাল বাচ্চা, তার মধ্যে স্পেশাল কোনো পাওয়ার নেই। গ্যালাক্টাস বলে তারা এই বেবির পাওয়ার সম্পর্কে জানে না, কারণ বেবি তাদেরকে জানতে দিচ্ছে না। এর মাঝেই সুজানের বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে যায়। রিড বলে তারা তাদের বাচ্চাকেও দিবে না আর পৃথিবীকেও রক্ষা করবে। গ্যালাক্টাস বলে সে পৃথিবীকেও খেয়ে নেবে আর রিডের বেবিকেও নিয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে জনি গ্যালাক্টাসের উপর অ্যাটাক করে দেয়। কিছুক্ষণ সার্ফার আর গ্যালাক্টাসের সাথে লড়াই করে তারা কোনো মতে তাদের স্পেসশিপে ফিরে আসে। সাথে সাথে স্পেসশিপ ইঞ্জিনের সাথে কানেক্ট করে তারা ফিরে আসার জন্য রওনা দেয়। তখনই সার্ফার সুজানের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু শেষ মুহূর্তে তারা লাইট স্পিডে ট্রাভেল করতে শুরু করে। তবে সার্ফারের স্পিড লাইট স্পিডের চাইতেও বেশি। সিলভার সার্ফার স্পেসশিপকে ধরার জন্য পিছু করতে থাকে, আর এদিকে সুজানের বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসে। আর কোনো উপায় না পেয়ে সার্ফারের পিছু ছাড়ানোর জন্য রিড ব্যানকে তাদের স্পেসশিপটাকে ওয়ার্মহোলের কাছে নিয়ে যেতে বলে। রিড বলে সার্ফারকে যদি কোনোভাবে ওয়ার্মহোলের ভিতরে ফেলে দেওয়া যায়
তাহলে সেখান থেকে বের হতে 1 মাস সময় লাগবে। ওয়ার্মহোলের খুব কাছাকাছি চলে আসার পর সুজান তার পাওয়ার ব্যবহার করে স্পেসশিপটাকে ইনভিজিবল করে দেয়। এতে সার্ফার পথ হারিয়ে ওয়ার্মহোলের ভিতরে ঢুকে যায়। ফ্যান্টাস্টিক ফোর তাদের শিপ নিয়ে সেফলি বের হয়ে আসে। এর মাঝে লাইট স্পিডে থাকাকালীন ফ্যান্টাস্টিক ফোরের নতুন মেম্বার ফ্র্যাঙ্কলিন রিচার্ডের জন্ম হয়। ফ্যান্টাস্টিক ফোর আবারও পৃথিবীতে ফিরে আসে। তবে তারা স্পেসে যত সময় কাটিয়েছে তাতে পৃথিবীতে 1 মাস সময় অতিবাহিত হয়ে যায়। সাধারণ মানুষ ফ্যান্টাস্টিক ফোরের সাফল্যে আনন্দে মেতে ওঠে। তারা ভাবে গ্যালাক্টাসকে ফ্যান্টাস্টিক ফোর হারিয়ে দিয়েছে, কিন্তু রিড যখন সংবাদ সম্মেলনে জানায় তারা গ্যালাক্টাসকে হারাতে পারেনি, তখন সবার হাসি উড়ে যায়। রিড বলে তারা গ্যালাক্টাসের সাথে চুক্তি করতে চেয়েছে, কিন্তু গ্যালাক্টাস পৃথিবীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাদের সন্তানকে চেয়েছে, যার কারণে তারা গ্যালাক্টাসের সাথে চুক্তি করতে পারেনি। এটা শুনে সাধারণ মানুষের মনে ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে ঘৃণার সৃষ্টি হয়। অনেকেই বলতে থাকে তাদেরকে বাচ্চার বিনিময়ে পৃথিবী আর পৃথিবীর মানুষকে বাঁচানো উচিত ছিল। এসব শুনে ফ্যান্টাস্টিক ফোর আর কিছু না বলেই চলে যায়। এদিকে সার্ফার ফিরে এসে গ্যালাক্টাসকে জানায় সে ফ্যান্টাস্টিক ফোরকে আটকাতে পারেনি। গ্যালাক্টাস বলে তার বাচ্চাটাকে যে করেই হোক চাই। সার্ফার বলে সে তো এখনো ছোট একটা বাচ্চা মাত্র। গ্যালাক্টাস বলে এই বাচ্চার মধ্যেই এত পরিমাণে শক্তি আছে যা তার ক্ষুধা চিরতরে মিটিয়ে দিতে পারবে, এরপর সে আরামে মৃত্যুবরণ করবে। অন্যদিকে রিড গ্যালাক্টাসের শিপ থেকে আনা এলিমেন্টস পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে গ্যালাক্টাস এই ইউনিভার্সের থেকেও ওল্ড, মানে ইউনিভার্স তৈরি হওয়ার আগে থেকেই গ্যালাক্টাস এক্সিস্ট করছে। তারা এমন কিছু আগে কখনোই দেখেনি। রিড তার সায়েন্টিফিক ব্রেন কাজে লাগিয়ে বলে তারা যদি একটা লিভার তৈরি করতে পারে তাহলে আর্কিমিডিসের ল অফ লিভার্স ব্যবহার করে পৃথিবীকে সরিয়ে ফেলতে পারবে। তাই তারা লিভার খোঁজার কাজ শুরু করে দেয়। এর মাঝেই গ্যালাক্টাসের শিপ পৃথিবীর দিকে এগিয়ে আসতে শুরু করেছে। গ্যালাক্টাস অলরেডি জুপিটারে পৌঁছে গেছে। ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করলেও সাধারণ মানুষ ভয় পেয়ে ফ্যান্টাস্টিক ফোরকে ঘৃণা করতে শুরু করে। সবাই বলতে শুরু করে ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাতে তুলে দিয়ে তাদের পৃথিবীকে বাঁচানো উচিত। রিড বলে তাদের হাতে আর কোনো রাস্তা খোলা নেই। এটা শুনে সুজান বুঝে যায় রিড পৃথিবীকে বাঁচানোর জন্য ফ্র্যাঙ্কলিনকে কোনো না কোনোভাবে ব্যবহার করতে চাইছে। সুজান রেগে গিয়ে রিডকে বলে সে কোনোভাবেই তার সন্তানকে গ্যালাক্টাসের হাতে তুলে দিবে না। সুজান ফ্র্যাঙ্কলিনকে নিয়ে জনসম্মুখে এসে বলে ফ্র্যাঙ্কলিন তাদের ফ্যামিলির একজন সদস্য, তারা কোনোভাবেই ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাতে তুলে দিবে না। আর একই সাথে পৃথিবীতে থাকা সকল মানুষও তাদের পরিবারের মতোই। তারা ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে গিয়ে পৃথিবী আর পৃথিবীর মানুষকেও ধ্বংস হতে দিবে না। সবাই একসাথে মিলে গ্যালাক্টাসের বিরুদ্ধে লড়াই করবে। গ্যালাক্টাসকে হারিয়ে পৃথিবী আর ফ্র্যাঙ্কলিন উভয়কেই রক্ষা করবে। সুজানের এই ভাষণ শুনে সাধারণ মানুষ আবারও ফ্যান্টাস্টিক ফোরের উপর ভরসা করতে শুরু করে। এরপর রিড বলে সে বুঝে গেছে তাকে কি করতে হবে। সে যে লিভারের খোঁজ করছে সেটা তার কাছে আগে থেকেই আছে। এর আগে আমরা দেখেছিলাম রিড একটা টেলিপোর্টাল মেশিনের সাহায্যে একটা ডিমকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করেছিল। একইভাবে সে পৃথিবীকে এই গ্যালাক্সি থেকে অন্য একটা গ্যালাক্সিতে টেলিপোর্ট করবে। এমন একটা গ্যালাক্সিতে পৃথিবীকে নিয়ে যাবে যেখানে গ্যালাক্টাস কোনোদিনও পৌঁছাতে পারবে না। এই প্ল্যান মোতাবেক তারা কাজ শুরু করে দেয়। একটা ডিমকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে 2টা ব্রিজের প্রয়োজন হলেও পৃথিবীকে অন্য গ্যালাক্সিতে নেওয়ার জন্য পুরো পৃথিবী জুড়ে অসংখ্য ব্রিজ স্থাপন করে একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে হবে। এর মাধ্যমে পৃথিবীর ইনহ্যাবিটেবল জোন সহ মানে বায়ুমণ্ডল সহ টেলিপোর্ট করা সম্ভব হবে, যার কারণে আবহাওয়া মানুষের অনুকূলে থাকবে। পুরো পৃথিবী জুড়ে প্রতিটি দেশের সরকার নিজ দায়িত্বে ব্রিজ স্থাপন করতে শুরু করে। এক্সপেরিমেন্ট করে রিড বুঝতে পারে সকল ব্রিজ একসাথে চালু করার জন্য প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির প্রয়োজন হবে। তাই ওয়ার্ল্ড ওয়াইড ইলেকট্রিসিটি ব্যবহারে কারফিউ জারি করা হয়। কিছু সময়ের মধ্যেই পৃথিবী জুড়ে ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যায়। রিড সবগুলো ব্রিজ কানেক্ট করে দিতে শুরু করে। এতে পৃথিবী জুড়ে একটা প্রোটেকশন তৈরি হয়ে যায়। যখনই তারা ভাবে তারা সফল হয়ে গেছে তখনই হঠাৎ সিলভার সার্ফার এসে ব্রিজগুলোকে ধ্বংস করতে শুরু করে। এতে কানেকশন নষ্ট হয়ে যায়। তখন জনি ফ্লেম অন করে সিলভার সার্ফারের পিছে যায়। জনি সার্ফারকে কিছু ভয়েস শোনায়, যা শুনে সার্ফার থমকে যায়, যেন এই ভয়েসগুলো তার খুব পরিচিত। মূলত জনি এত সময় ধরে রিডের পাওয়া সিগন্যাল আর সার্ফারের বলা সেই কথা আপনজনদের সাথে শেষ সময় কাটাও এই একটা লাইনের ট্রান্সলেশন থেকে সার্ফারের ভাষা শিখে ফেলেছে। জনি সার্ফারকে সার্ফারের ভাষায় কিছু কথা বলে। জনি এটাও জানতে পেরেছে সার্ফারের আসল নাম হচ্ছে শালাবাল। মূলত রিড স্পেস থেকে যে সিগন্যাল পাচ্ছিল সেগুলো জেনলা প্ল্যানেট থেকে পাঠানো হয়েছিল। জেনলা হলো শালাবাল মানে সার্ফারের আসল প্ল্যানেট। জেনলাবাসী কোনো কারণে সার্ফারকে ধন্যবাদ জানিয়ে ভয়েসগুলো পাঠিয়েছে। তখন আমরা সিলভার সার্ফারের অতীত সম্পর্কে জানতে পারি। সার্ফারের আসল নাম ছিল শালাবাল। সে জেনলা প্ল্যানেটের অধিবাসী এবং একজন সায়েন্টিস্ট ছিল। একদিন শালাবাল তার ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছিল। তখন গ্যালাক্টাস জেনলা প্ল্যানেট খাওয়ার জন্য সেই প্ল্যানেটে আসে। আর জেনলা প্ল্যানেটকে বাঁচানোর জন্যই শালাবাল গ্যালাক্টাসের গোলামি স্বীকার করে নিয়েছিল। তখন গ্যালাক্টাস শালাবালকে তার হেরাল্ড বানিয়ে সিলভার সার্ফারে পরিণত করেছিল।
জনি বলে জেনলা সেদিন বেঁচে গিয়েছিল, কিন্তু শালাবালের কারণে আরও অনেকগুলো প্ল্যানেট আর সেই প্ল্যানেটের মানুষ মারা গিয়েছিল। সে গ্যালাক্টাসকে ওই সব প্ল্যানেটের খোঁজ দিয়েছিল। সেই ধ্বংস হয়ে যাওয়া প্ল্যানেটে থাকা মানুষদের আত্মচিৎকার শুনে শালাবাল নিজের কন্ট্রোল ধরে রাখতে পারে না। জনি সার্ফারকে বলে সে নিজেও এখন সার্ফারের মতোই নিজের গ্রহকে বাঁচানোর চেষ্টা করছে। সার্ফার বলে বাচ্চাকে গ্যালাক্টাসের হাতে তুলে দেওয়াই এখন একমাত্র উপায়। জনি বলে ফ্র্যাঙ্কলিনের জায়গায় সে নিজেকে গ্যালাক্টাসের হাতে তুলে দিবে। সার্ফার বলে গ্যালাক্টাসের বাচ্চাটাকে প্রয়োজন, অন্য কাউকে সে চায় না। জনি বলে তাহলে যেন সার্ফার তাদের সাথে থেকে পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করে। সার্ফার বলে সে এমনটা করতে পারবে না। এটা বলেই সার্ফার সেখান থেকে চলে যায়। যেহেতু অনেকগুলো ব্রিজ ধ্বংস হয়ে গেছে, তাই এখন আগের প্ল্যান অনুযায়ী পৃথিবীকে টেলিপোর্ট করে অন্য গ্যালাক্সিতে নিয়ে যাওয়া সম্ভব না। কিছুক্ষণ ভাবার পর রিড বলে পৃথিবীকে বাঁচাতে হলে গ্যালাক্টাসকে তার শিপ থেকে আলাদা করে পৃথিবীতে আনতে হবে। তারা নিজেদের গ্রহকে গ্যালাক্টাসের থেকে দূরে না সরিয়ে গ্যালাক্টাসকে পৃথিবী থেকে বহু দূরে পাঠিয়ে দিবে, যেখান থেকে গ্যালাক্টাস আর ফিরে আসতে পারবে না। যদি প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি দিয়ে টাইম স্কোয়ারে থাকা লাস্ট ব্রিজটা ওপেন করা যায়, তাহলে সেখানে একটা পোর্টাল ওপেন করা সম্ভব হবে, যা 37 সেকেন্ড স্থায়ী হবে। এই 37 সেকেন্ডের মধ্যে গ্যালাক্টাসকে পোর্টালের মধ্যে ফেলে দিতে হবে। এতে গ্যালাক্টাস তার শিপ ছাড়া ইউনিভার্সে ঘুরতে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে গ্যালাক্টাসকে পৃথিবীতে টাইম স্কোয়ারে কিভাবে আনা যাবে? গ্যালাক্টাস তো আর নিজে নিজে সেখানে আসবে না। থিং রিডকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রিড বলে সে এখনও এই ব্যাপারে ভেবে দেখেনি, কিন্তু সুজান বুঝে যায় রিড অলরেডি ভেবে নিয়েছে। রিড আসলে তাদের বাচ্চা ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে টোপ হিসেবে ব্যবহার করে গ্যালাক্টাসকে টাইম স্কোয়ারে নামিয়ে আনতে চাইছে। এটা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায়, কিন্তু তারা বুঝতে পারে এটা ছাড়া তাদের কাছে পৃথিবীকে বাঁচানোর জন্য আর কোনো উপায় নেই। শেষমেশ তারা রিডের প্ল্যানে কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু টাইম স্কোয়ার পর্যন্ত গ্যালাক্টাসকে আনতে গেলে পথের মধ্যেই অনেক মানুষ মারা যাবে। তাই তারা মোলম্যানের সাহায্য নেয়। মোলম্যান যদিও রিডকে পছন্দ করে না, কিন্তু টাইম স্কোয়ারের আশেপাশের মানুষদেরকে বাঁচানোর জন্য মোলম্যানের সাহায্য দরকার। সুজানের কথায় মোলম্যান সাহায্য করতে রাজি হয়। শহরের সব মানুষ মোলম্যানের আন্ডারগ্রাউন্ড শহরে আশ্রয় নেয়। এরপর ফ্যান্টাস্টিক ফোর তাদের কাজ শুরু করে দেয়। তারা ফ্র্যাঙ্কলিনকে টাইম স্কোয়ারে থাকা ব্রিজের মাঝখানে রেখে আসে। ততক্ষণে গ্যালাক্টাস তার শিপ নিয়ে পৃথিবীতে পৌঁছে গেছে। গ্যালাক্টাস ফাইনালি তার শিপ ছেড়ে পৃথিবীর মাটিতে নেমে আসে। ফ্যান্টাস্টিক ফোর আর গ্যালাক্টাসের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এর মধ্যে জনি ফ্র্যাঙ্কলিনকে ব্রিজ থেকে সরিয়ে ব্যাক্সটার বিল্ডিংয়ে নিয়ে যায়, আর গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে খোঁজ করতে করতে ব্রিজের দিকে এগিয়ে যায়। রিড পোর্টাল ওপেন করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু শেষ মুহূর্তে গ্যালাক্টাস দাঁড়িয়ে যায়। আসলে ফ্যান্টাস্টিক ফোর গ্যালাক্টাসকে যতটা বোকা ভেবেছিল, গ্যালাক্টাস আসলে ততটা বোকা না। গ্যালাক্টাস স্ক্যান করে বুঝে যায় ফ্র্যাঙ্কলিন ব্যাক্সটার বিল্ডিংয়ে আছে। এবার সে ব্রিজ ছেড়ে ব্যাক্সটার বিল্ডিংয়ে ফ্র্যাঙ্কলিনকে নেওয়ার জন্য যেতে শুরু করে। ফ্যান্টাস্টিক ফোর অনেকভাবে অ্যাটাক করে গ্যালাক্টাসকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে গ্যালাক্টাসের বিন্দুমাত্র নড়চড় হয় না। জনির আগুনেও গ্যালাক্টাসের কিছুই হয় না। রিড গ্যালাক্টাসকে আটকাতে গেলে গ্যালাক্টাস রিডকে ধরে রাবারের মতো টেনে বড় করতে শুরু করে। এতে রিডের অবস্থা খারাপ হয়ে যায়। তবে শেষমেশ বেন আর জনি এসে রিডকে বাঁচায়। তাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। তখন গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে ধরে হাতে নিয়ে ফেলে আর বলে ফ্র্যাঙ্কলিনকে খাওয়ার মাধ্যমে তার অনন্তকালের ক্ষুধা মিটবে। যখন গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে নিয়ে শিপে ফিরে যেতে শুরু করে, তখন সুজান গ্যালাক্টাসের উপর অ্যাটাক করে। এখানে আমরা সুজানের পাওয়ার লেভেল কত বেশি সেটা দেখতে পাই। সুজান তার ফোর্স ফিল্ড ব্যবহার করে গ্যালাক্টাসকে ব্রিজের দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু এত বেশি পরিমাণে পাওয়ার ব্যবহার করায় সুজানের অবস্থাও ধীরে ধীরে খারাপ হয়ে যেতে শুরু করে। বাকিরাও গ্যালাক্টাসকে ব্রিজের দিকে নিয়ে যাওয়ার জন্য সুজানকে সাহায্য করে। যখনই গ্যালাক্টাস ব্রিজের কাছে পৌঁছে যায়, তখন রিডের অর্ডারে জনি পোর্টাল ওপেন করে দেয়। পোর্টাল ওপেন হয়ে নির্দিষ্ট 37 সেকেন্ডের টাইমার স্টার্ট হয়। সুজান তার সর্বশক্তি দিয়ে গ্যালাক্টাসকে পোর্টালে ধাক্কা মারে, আর শেষ মুহূর্তে রিড গ্যালাক্টাসের হাত থেকে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে। এত পরিমাণে শক্তি ব্যবহার করায় সুজান ছিটকে পড়ে যায়। যখনই তারা ভাবে তারা জিতে গেছে, তখনই গ্যালাক্টাস আবারও পোর্টাল থেকে বের হয়ে আসতে শুরু করে। তখন জনি ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে গ্যালাক্টাসকে পোর্টালে ধাক্কা দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু মাঝপথে সিলভার সার্ফার এসে জনিকে সরিয়ে গ্যালাক্টাসকে ধাক্কা দিয়ে সার্ফার সহ পোর্টালের মধ্যে ঢুকে যায়। 37 সেকেন্ড কেটে যাওয়ায় পোর্টাল বন্ধ হয়ে যায়। ফ্র্যাঙ্কলিন তো গ্যালাক্টাসের হাত থেকে বেঁচে যায়, কিন্তু সুজান এত বেশি পরিমাণে পাওয়ার ব্যবহার করায় অসুস্থ হয়ে মারা যায়। এরকম একটা সিন আমরা 2007 সালে আসা ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফার মুভিতেও দেখেছিলাম, যেখানে শেষে সার্ফার সুজানকে বাঁচিয়েছিল। আর এই মুভিতে রিড যখন ফ্র্যাঙ্কলিনকে সুজানের বুকের উপর রাখে, তখন অদ্ভুত কিছু একটা ঘটে আর সুজান আবারও বেঁচে ওঠে। তো বুঝতেই পারছো ফ্র্যাঙ্কলিনের মধ্যে কসমিক লেভেলের পাওয়ার আছে। এরপর ফ্যান্টাস্টিক ফোর আবারও আগের জীবনে ফিরে যায়। আগের মতোই তারা মানুষদের বিপদে সাহায্য করতে শুরু করে, তবে এবার তাদের সাথে আছে এক নতুন সদস্য ফ্র্যাঙ্কলিন রিচার্ড। মেইন মুভি এখানেই শেষ হয়।
তবে একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে দেখা যায় সুজেন ফ্র্যাঙ্কলিনকে কিছুক্ষণের জন্য রেখে আবারও রুমে ফিরে আসতে দেখতে পায়। ছোট্ট ফ্র্যাঙ্কলিনের সামনে ডক্টর ডুম বসে আছে, ডুমের মাস্ক খোলা, আর ফ্র্যাঙ্কলিন ডুমের মুখে হাত বোলাচ্ছে। যদিও ডুমের ফেস দেখানি, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে আমরা ডুম হিসেবে আরজিকেই দেখতে পাবো। যেহেতু ডুমের ফেস ঝলসানো থাকে, তো হতে পারে এখানে ফ্র্যাঙ্কলিনের টাচের কারণে ডুমের ফেস ঠিক হয়ে যাবে। এখানেই মুভি শেষ হয়। তো কেমন লাগলো ফ্যান্টাস্টিক ফোরের এই মুভিটা কমেন্টে জানিয়ে দিও। আমি এর আগেও ফ্যান্টাস্টিক ফোরের 3টে মুভি এক্সপ্লেন করেছি। তোমরা জানাতে পারো যে এখন পর্যন্ত আসা 4টা মুভির মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে। আর এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।